তুমি চুপ করো, একদম বেশি কথা বলবে না। তোরা এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করছিস কেন? আমার আশাটাই ভুল হয়েছে। তোরা তার মানে এইভাবে ঝামেলা করিস। জামাই বাবা জীবন, আমার মেয়েটা যে তোমাদের মুখে মুখে কথা বলে, তোমরা কি কিছু বলো না কেন? কি বলবো আপনাকে শাশুড়ি মা, গিন্নি হয় আমার, তাই আমি ওকে কিছু বলতেও পারি না। আমি তোদের কারো বাড়িতেই ঢুকবো না। তোরা যদি জামাই বাবা জীবনের মুখে মুখে কথা বলিস আর এই ছোট ছোট বিষয়ে ঝামেলা করিস, তাহলে তোদের মাকে আর দেখতে পাবি না, এই আমি বলে দিচ্ছি। বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। বৈদ্যমশাইকে ডেকে পাঠিয়েছি, উনি এক্ষুনি চলে আসছেন। আমি আমি আর পারছি না রে মা, বুকের মধ্যে খুবই যন্ত্রণা হচ্ছে, আর মনে হয় আমি বাঁচবো না। বাবা, তুমি এসব কি বলছো? আমরা তো সকলে আছি তোমাদের জন্য, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আমার শরীর একদম ভালো নেই রে, বৈদ্য এসেও কিছু করতে পারবে বলে মনে হয় না। তুমি এসব কি বলছো? তুমি ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো। মা ঠিক কথাই বলেছে, একটু সহ্য করো বাবা, সব ঠিক হয়ে যাবে আবার। আর কিছুই ঠিক হবে না রে, কিছুই ঠিক হবে না। আমার সময় শেষ হয়ে এসেছে, কেউ আটকাতে পারবে না। আর আবার 3টে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিও মালতী, সুখে শান্তিতে ঘর করবে ওরা। আমি তো আর দেখে যেতে পারবো না। বাবা, বাবা, তুমি আমাদের সবার বিয়ে দেখে যাবে। তোমার কাজ কত দূর মালতী? আজকে কিন্তু সব ধানগুলো ভেঙে দিতে হবে। এই যে, আমি তো কাজ করেই যাচ্ছি, একবারও কাজ থামাইনি। কাজ হলে তবেই তো দুটো চাল দিয়ে যেতে পারবো। বাড়িতে 3টে মেয়ে আছে, পেট ভরাতে হবে তো। আচ্ছা মালতী, তোমার মেয়েরা তো বেশ বড় হয়ে গেছে, ওদের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো? দিদি, মেয়েরা তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে দেব কি করে? আমার যে টাকাই নেই, কার বাড়ির বউ হবে আমার এই 3 মেয়ে? পাত্র কই? আচ্ছা, আমি তাহলে পাত্র দেখি। এবার মেয়েদের বিয়ে না দিলে সমাজ তোমাদেরকে যে এক ঘরে করবে। হ্যাঁ, তাহলে দেখুন, আমার কোনো অসুবিধা নেই। তাহলে বড় মেয়ের জন্য পাত্র দেখা শুরু করি। দিদি, আপনি পারলে 3টে মেয়ের জন্যই পাত্র দেখে দিন, একেবারে একসাথেই বিয়ে হয়ে যাক। 3জনকে 3বার বিয়ে দেব, অত টাকা আমার কাছে নেই। আচ্ছা মালতী, আমি পাত্র দেখছি, বিয়েতে যা খরচ হবে তা থেকে আমি কিছু দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রমলা, কমলা, কাজগুলো সব ঠিকঠাক করে করবি, জলদি হাত চালা, মায়ের আসার সময় হয়ে গেল যে। এই তো দিদি, আমার বাসন মাজা প্রায় শেষের দিকে, মা এলেই রান্না বসিয়ে দেব। কমলা, তোর কাপড় কাচা কত দূর? ভালোভাবে কাজগুলো করবি কিন্তু। আরে তুই চিন্তা করিস না রে, কমলা কাজ করছে মানে সব ঠিকঠাকই থাকবে। তুই আর বড় বড় কথা বলিস না, চুপচাপ কাজ কর। এলো আমার কত বড় নায়িকা। এই এই তোরা আবার শুরু করলি ঝগড়া করা? তোদের নিয়ে আমি আর পারি না। চুপ কর, চুপ কর, কাজগুলো তাড়াতাড়ি করে নে। এই দিদি, দেখ না, ও আমাকে কেমন ভাবে বললো, আমি ওকে তো কিছু বলিনি। আরে তুই তো সবার থেকে ছোট, তাই জন্য তোকে একটু রাগিয়ে দিয়েছে আর কি। ও রাগাচ্ছে বলেই তুই রেগে যাচ্ছিস কেন? তুই রেগে গেলে ও তো আরো বেশি করে রাগাবে। মাথা মোটা একটা, কিচ্ছু বোঝে না। তুই যাই বলিস, আমি আর রেগে যাব না। যা, তুই তোর কাজ কর, বাসন মাজ। এই তো আমার মিষ্টি বোন, যা রে, কাজগুলো করে নে, মায়ের আসার সময় হয়ে এসেছে। মা চাল নিয়ে এলেই রান্না বসিয়ে দেব। এই তো আমি কাজ শুরু করে দিলাম। রমেশ, রতন, শুভ,
তোরা কেউ বাড়িতে আছিস? আরে কবিতা কাকিমা যে, এসো এসো, ভেতরে এসে বসো। তোরা আর দুটো ভাই কোথায় গেল? আমি তো সকলকেই ডাকলাম, ওরা তো কই, ওদের বাড়ি থেকে বেরুলো না। ওরা মনে হয় শুনতে পায়নি। আচ্ছা কাকিমা, আপনি আমার বাড়ির ভেতরে গিয়ে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি। আচ্ছা তাই কর। হ্যাঁ কাকিমা, বলো, আমাদের ডেকেছিলে? হ্যাঁ, তোদের সাথে দরকারি কথা আছে। দরকারি কথা? কি কথা গো? তোদের তিন ভাইয়ের তো বিয়ে হয়নি, বয়সও তো হয়ে গেছে। তোদের জন্য তিনটে মেয়ে দেখেছি, খুব ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ, কিন্তু একটু গরিব, কিছু দিতে পারবে না। সব কাজকর্ম জানে। তিন বোন ওরা, পাশের গ্রামেই বাড়ি। বিয়েটা করে নে তোরা। গরিব হলেও অসুবিধা নেই, মেয়ে ভালো হওয়া চাই, মানে সব কাজকর্ম জানবে এরকম। তিন বোন আমাদের বাড়িতে চলে আসবে, কোনো অসুবিধে হবে না তো? না রে, খুব শান্তশিষ্ট মেয়ে, সুশীল ব্যবহার। আমি তো যাই ওদের বাড়ি মাঝে মাঝে, তাই বললাম তোদের। কি করবি তোরা? আমার মতে বিয়েটা করে ফেলাই ভালো। আমাদের তো মা বাবা কেউ নেই, বিয়েটা করে নিলে একাকিত্বটা কেটে যাবে। রমেশ, তুই কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আমি তোর সাথে একমত। আচ্ছা ঠিক আছে, তবে আমরা বিয়ে করে নেব, কেমন? আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি তোদের, তোদের মোটামুটি ভালোই সম্পত্তি আছে, তাই বিয়ের পর কোনোদিন ওকে বলবি না তুই গরিব, তাহলে কিন্তু সংসারে আগুন লেগে যাবে। কাকিমা, আমরা তো তোমায় আগেই বলেছি, গরিব বলে অসুবিধা নেই। মা, তোদের সব কাজ হয়ে গেছে? বসে আছিস দেখছি। হ্যাঁ মা, আমাদের সবার সব কাজ হয়ে গেছে, তাই জন্য একটু জিরিয়ে নিচ্ছি। বাহ, তাহলে একটু বিশ্রাম কর। আর হ্যাঁ, তোদের সাথে একটু দরকারি কথা আছে, সবাই আয়, এসে বস আমার কাছে। কি কথা গো মা? দরকারি কথা কি হতে পারে? তোরা শোন না আগে। তোদের বয়স তো হলো, তাই আমি ঠিক করেছি তোদের এবার বিয়ে দেব। আমার বয়স বেড়ে যাচ্ছে, আর পারবো কিনা জানি না, তাই তোদের বিয়েগুলো এবার দিয়ে দেব। আর কিছুদিন পর হলে হতো না মা? না, হবে না। সমাজে থাকতে গেলে সমাজের মতো হয়েই থাকতে হবে। কবিতা দিদি তোদের জন্য পাত্র দেখছে, তিনজনের একসাথেই বিয়ে দেব। আচ্ছা মা, আমরা বিয়ে করে নেব, কিন্তু আমরা বিয়ে করে চলে গেলে তোমায় কে দেখবে মা? সে চিন্তা তোদের করতে হবে না, আমি ঠিক কাটিয়ে দেব। আরে সারাদিন তো কবিতা দিদির বাড়িতেই থাকি, শুধু দুপুরে আর রাত্রে ঘরে আসি। ছেলে যেন ভালো হয়, আমাদের উপর জোর জুলুম করবে এরকম ছেলে হলে খুব কষ্ট হবে আমাদের মা। এমনি এত কষ্টে মানুষ হয়েছি। না না, কবিতা দিদি ভালো ছেলেই দেখবে। মালতী, তোমার তিন মেয়ের জন্য তিন পাত্র পেয়ে গেছি। পাশের গ্রামের বাড়ি, বেশি দূরেও না। পাশের গ্রামের পাত্র? তাদের নাম কি? ছেলেরা কেমন? পাশের গ্রামের এক বাড়ির তিন ছেলে, কিন্তু তারা পাশাপাশি আলাদা আলাদা বাড়িতে থাকে। ছেলেরা খুবই ভালো। নাম হচ্ছে রমেশ বড় মেয়ের জন্য, রতন তোমার মেজ মেয়ের জন্য, আর শুভ তোমার ছোট মেয়ের জন্য। ছেলেরা কি করে? কেমন অবস্থা তাদের? ছেলেদের বেশ ভালোই জমি জায়গা আছে, তাতে লোক দিয়ে কাজ করায়। তাহলে তো বেশ ভালোই ধনী পরিবার, অনেক চাহিদা হবে না তাদের? না না, আমি কথাবার্তা সব পাকা করে ফেলেছি, কিচ্ছু দেওয়া নেওয়া হবে না, কিচ্ছু দেনা পাওনা নিবে না, শুধু মেয়ে ভালো হলেই হবে। বাহ, তাহলে তো বেশ ভালোই খবর। তোমার মেয়েরা সব রাজি তো? কারো কোনো আপত্তি নেই তো? ছেলেরা কিন্তু খুব ভালো। না না, আমাদের কোনো আপত্তি নেই, সবাই রাজি আছে। এবার একটা ভালো দিন দেখে বিয়েগুলো দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কথাবার্তা হয়েই গেল, আমি এখন আসি। বাবা রমেশ, রতন, শুভ, তোমাদের সবাইকেই বলছি, আমার মেয়েদের খেয়াল রেখো।
তোমরা খুব সুখে থাকবে। শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন না। পাশের গ্রামেই তো আমরা আছি। আপনার কোনো দরকার পড়লে খবর দেবেন, আমরা ঠিক চলে আসব। হ্যাঁ শাশুড়ি মা, রমেশ ঠিক কথাই বলেছে। একদম নিজেকে একা ভাববেন না, আমরা সবাই আছি আপনার পাশে। দীপা, রমলা, কমলা, মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস মা, না হলে যে আমার খুব মন খারাপ করবে। আমরা আসবো তো তোমার সাথে দেখা করতে, এই তো পাশের গ্রামেই আছি। মা, তুমিও মাঝে মাঝে সময় পেলে চলে এসো আমাদের বাড়ি, আমরা সকলে মিলে গল্প করব, কেমন? যাবো রে মা, যাব, নিশ্চয়ই যাব। আর শোন, জামাই বাবা জীবন যে যেমন বলবে সেই রকম ভাবেই থাকবি, ঠিক আছে? একটু মানিয়ে গুছিয়ে নিবি। তুমি ওসব নিয়ে ভেবো না মা, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু তারপর আমরা ঠিক মানিয়ে নেব। আমরা 3 বোন তো পাশাপাশি আছি, যখন যা দরকার হবে চেয়ে নেব। সকলে মিলেমিশে থাকবি, একদম ঝগড়া ঝামেলা করবি না। শাশুড়ি মা, এবার আমরা আসি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল, যে খুব শীঘ্রই আসবো আপনার কাছে। আচ্ছা বাবা জীবন, এসো তাহলে, সাবধানে যেও। এই যে তুমি, তোমার দাদাদের অত দান করার কি আছে? তোমার জমি থেকে তোমার টাকা হচ্ছে, আবার ভাগ দেওয়ার কি আছে? আরে গিন্নি, আমি তো সবার ছোট। আমার কাজের সংস্থানটা বড় দাদারাই শিখিয়ে দিয়েছে, তাই জন্য রোজগারের একটা অংশ ওদের দিই। আচ্ছা আচ্ছা, সে আগে দিতে, এখন আর দেওয়া যাবে না। এখন তোমার বউ হয়েছে, বউয়ের খরচ আছে না? ওই টাকাগুলো জমিয়ে রাখলে কাজের কাজ হবে, ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে। দেখো গিন্নি, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে ঝামেলা করছো কেন? এখন তো আমিই উল্টোপাল্টা হয়ে গেছি, আমার কথা আর শুনবে নাকি? তুমি যে আমাকে এসব কথা বলছো, ওই দাদারা আমার জন্য কত কি করেছে জানো? ওরা কিছু কিছু জমি আমার নামে লিখে দিয়েছে। আমি মাসে কিছু টাকা দিই বলে তোমার এত রাগ? হ্যাঁ, আমার এত রাগ। এখন থেকে তুমি আর ওদের একটা টাকাও দেবে না। ওটা তো তোমার জামাইবাবু হয়, নিজের দিদির স্বামী, অত হিংসা কিসের? সে আমার দিদিই হোক বা অন্য কেউ, আমি যেটা বলছি সেটা করবে, না হলে দেখো আমি কি করি। তুমি যা করবার করে নাও। যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য আমি এটুকু করবই করব। রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তো? ঠিক আছে, আমিও দেখাবো আমার নাম কমলা। কতদিন হয়ে গেল মেয়েগুলো আমার কাছে আসেনি, মনটা আজ খুব আনচান আনচান করছে। মেয়েগুলোকে একবার দেখতে পেলে মনটা শান্তি হয়। কি যে করছে মেয়েগুলো, কেমন যে আছে তারা। জামাই বাবা জীবন ভালো রেখেছে তো তাদের। ভালো লাগে না আর এইভাবে একঘেয়েমি জীবন। মেয়েগুলো যদি কিছুদিনের জন্য আমার কাছে আসে তাহলে তো মনটা ভালো লাগে। একদিন যাব, গিয়ে নিমন্ত্রণ করে আসব আমার বাড়িতে আসার জন্য। যাই, একটু জিরিয়ে নি, আবার তো কিছুক্ষণ পর কবিতা দিদির বাড়ি যেতে হবে। আচ্ছা, মেয়েগুলো ঝামেলা টামেলা করছে না তো? ঝামেলা করলে আমাকে গিয়েই সব ঠিকঠাক করে দিয়ে আসতে হবে। কি গো গিন্নি, আজকে দরজার ধারে দাঁড়িয়ে আছো যে? এই তোমারই অপেক্ষায় বসে আছি। আজকে তো সে কখন বেরিয়েছো, দুপুরে খাওয়া দাওয়ার নাম নেই। তা কি করছিলে এতক্ষণ? ও আচ্ছা, আমি আজকে দুপুরে আসিনি বলে তোমার রাগ হয়েছে? আমি তোমার থেকে এসব কিচ্ছু শুনতে চাই না। তুমি কোথায় ছিলে সেটাই আমি জানতে চেয়েছি। আরে গিন্নি, আজকে তো মাঠে ধান ঝাড়া হচ্ছিল, ওইখানেই দেরি হয়ে গেল। আবার কর্মচারীগুলোকে হিসেব করে টাকা দিলাম, কয়েক বস্তা ধান পাঠিয়ে দিলাম রমেশ দাদার বাড়িতে। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, তোমার শ্যামল দাদা তো তোমাকে কিছু দেয় না, তুমি কি করতে দাও এত কিছু? আমি একটা কথাও শুনবো না রমেশ দার নামে, একদম চুপ থাকবে। তুমি যে আমার উপর চেঁচালে, আমি তো ঠিক কথাই বললাম। কি দেয় তোমার রমেশ দাদা? সেই কবে থেকে এসে দেখছি তুমিই দিয়ে যাচ্ছ। তুমি তো আমার বাড়িতে এসেছো এই কিছুদিন হলো, আর রমেশ দাদা ছোটবেলায় আমাদের জন্য কত কি করেছে সেগুলো তো জানো না। আমরা যখন 10 বছরের, তখন আমাদের বাবা মা মারা যায়। তারপর থেকে আমাদের বাবা মা হলো ওই রমেশ দাদা। সে ঠিক আছে, কিন্তু এখন তো তুমি বড় হয়ে গেছো, আর দেওয়ার কি আছে? দেখো, আমি তোমার সব কথাই শুনি,
কিন্তু এই কথাটা তোমার রাখতে পারবো না। ব্যাস, তাতে তুমি যা ভাববার ভেবে নাও। আজকে কবিতা দিদিকে বলে আসবো আমার মেয়ের বাড়ি যাব, তাই আজকে কাজের ছুটি নেব। আবার কাল থেকে যেমন কাজ করি সেই রকমই করব। কবিতা দিদি ঠিক ছুটি দিয়ে দেবে, উনি খুব ভালো। কি হলো, আজকে মালতী এখনো এলো না যে? কোনোদিন তো এত দেরি করে না। আজকে শরীর টরীর খারাপ হলো নাকি? কবিতা দিদি, আমি এসে গেছি। আপনার কাছে একটা আবদার আছে দিদি। আরে মালতী, আরে তো দেরি করলে কেন? দিদি, অনেক দিন মেয়ের বাড়ি যায়নি, আজকে বাড়িতে যাব। আজকের দিনটা দয়া করে ছুটি দেবেন? ওহো আচ্ছা, এইটাই তোমার আবদার তাই তো? আগে হ্যাঁ দিদি, অনেক দিন যাওয়া হয়নি, আজ খুব মন খারাপ করছে, তাই আর কি। কাল থেকে যেমন সময় আমি কাজে আসি ঠিক সেই সময়ই চলে আসব। আচ্ছা, তুমি আজকে ছুটি নাও, কোনো অসুবিধা নেই। একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। মালতী, এই নাও, এই কিছু টাকা রাখো, মেয়ের বাড়ি যাওয়ার পথে মিষ্টি কিনে নিও। না না দিদি, এসবের কিচ্ছু দরকার নেই, আমি কিনে নেব। মালতী, তোমায় যেটা বলছি সেটা করো। তোমার মেয়ে কি আমার মেয়ে নয়? আমি দিচ্ছি মেয়েকে মিষ্টি খাওয়ার জন্য, এই নাও ধরো। আচ্ছা দিদি, আপনি যেমন বলবেন। আচ্ছা আমি আসি দিদি, দেরি হয়ে যাচ্ছে, কাল আবার যথাসময় কাজে চলে আসব। আচ্ছা সে ঠিক আছে, সাবধানে যেও তুমি। দীপা, রমলা, কমলা, কোথায় গেলি রে সব? তোদের মা এসেছে রে। আরে মা, এসো এসো, ঘরে এসে বসো, কতদিন পরে এলে আমাদের বাড়ি। কেমন আছো মা? কাজকর্ম কেমন হচ্ছে? আমি ভালোই আছি রে, কাজকর্ম ভালোই হচ্ছে। অনেক দিন তো আসিনি, তাই আজকে চলে এলাম হঠাৎ করেই। সে তুমি ভালোই করেছো এসে। চলো ঘরে চলো, জমিয়ে গল্প করব। এসো এসো। মা কেন তোর বাড়িতে যাবে? আগে তো আমি বলেছি মাকে, তাই মা আগে আমার বাড়িতে আসবে। তুই বলেছিস তো কি হবে? মা যদি আমার বাড়িতেই যায় আগে, আর তাছাড়া আমি তোর থেকে বড়, তাই মা আমার বাড়িতেই যাবে। রমলা, তুমি চুপ করো না একটু, এটুকু নিয়ে কেউ ঝামেলা করে? তুমি চুপ করো, একদম বেশি কথা বলবে না। তোরা এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করছিস কেন? আমার আশাটাই ভুল হয়েছে, তোরা তার মানে এইভাবে ঝামেলা করিস। না না মা, আমি ঝামেলা করি না, ঝামেলা তো রমলা করে। জামাই বাবা জীবন, আমার মেয়েটা যে তোমাদের মুখে মুখে কথা বলে, তোমরা কি কিছু বলো না কেন? কি বলবো আপনাকে শাশুড়ি মা, গিন্নি হয় আমার, তাই আমি ওকে কিছু বলতেও পারি না। আমি তোদের কারো বাড়িতেই ঢুকবো না। তোরা যদি জামাই বাবা জীবনের মুখে মুখে কথা বলিস আর এই ছোট ছোট বিষয়ে ঝামেলা করিস, তাহলে তোদের মাকে আর দেখতে পাবি না, এই আমি বলে দিচ্ছি। এরকম কথা বলবেন না মা, আমাদের তো মা বাবা কেউ নেই, আপনি তো আমাদের মা। আচ্ছা বাবা জীবন, আমি এখন চলি, পরে কোনো একদিন আসবো। এই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? আমার মেয়েরা যতদিন না পর্যন্ত মানিয়ে নিচ্ছে ততদিন আমি আসবই না। দীপা দিদি, আজকে মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা খুব খুশি আছি। হ্যাঁ, এইভাবে মানিয়ে নিয়ে সবাই একসাথে থাকার মজাটাই আলাদা, এটাই মনে হয় মা আমাদের বোঝাতে চেয়েছিল। মায়ের স্বপ্ন সার্থক হয়েছে, এটাই অনেক, আর কিচ্ছু চাই না। আমরা এভাবেই সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো। আজকে মনে হচ্ছে আসল শান্তি উপভোগ করছি, এতদিন কেমন একটা বিরক্ত ভাব থাকতো। তুই ঠিকই বলেছিস রে দাদা, একদম ঠিক কথা। আমাদের গিন্নিরা এত মিলেমিশে থাকবে আমি ভাবতেই পারিনি, আজকে আমরা খুবই আনন্দিত। মেয়েরা দিন দিন বেড়ে উঠছে, এবার তাদের বিয়ে দিতে হবে, কিন্তু কিভাবে দেবে ওদের বিয়ে? চলো সেটাই দেখে আসা যাক। কি হবে আমার, কি হবে আমার মেয়েদের? ওরা যে কোনো কথা শোনে না, কিভাবে দেব আমি ওদের বিয়ে?
কে পছন্দ করবে ওদের? কুঁজো বুড়ি, ও কুঁজো বুড়ি। মাঠের মধ্যে কুঁজো বুড়ি গালে হাত দিয়ে বসে আছে। সেই যে বসে আছে তো আছে, নড়াচড়ার লক্ষণ নেই। কেন কুঁজো বুড়ি এভাবে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে জানেন? সে ভাবছে গভীর ভাবনা। তার 5 বোকার হদ্দ কন্যাকে কিভাবে বিয়ে দেওয়া যায়। তাদের বোকার হদ্দ কেন বললাম তাই ভাবছেন তো? চলুন তবে দেখে আসি বড় মেয়ে লতাকে। কবে আসবে আমার রাজার কুমার পক্ষী রাজে চেপে, নেবে আমায় উড়াল দিবে 7 সমুদ্র পারে। আহা পারে, আহা 7 সমুদ্র পারে। আরে এই যা, গান করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখানে কেন এসেছি। মা তো আমায় এখানে পাঠালো, কিন্তু কেন পাঠালো তাই তো ভুলে গেলাম। যাই হোক, আবার বাড়ি যাই। মা, মা, ও মা, কি হয়েছে? তুই এখানে কেন? তোকে না বাজারে যেতে বললাম? ও, তুমি বুঝি আমাকে বাজারে যেতে বলেছিলে? আমি তো পুকুর পাড়ে বসেছিলাম মা, কোথায় যাবো ভুলেই গিয়েছিলাম। হতসারি দামড়ি হয়েছিস, আর একটা কথাও মনে রাখতে পারিস না? যা শিগগির। যাচ্ছি মা, কিন্তু ইয়ে মানে কি যেন আনতে পাঠিয়েছিলে? আরে গাধা, মুড়ি আনতে পাঠিয়েছিলাম, মুড়ি। আমি এক্ষুনি এনে দিচ্ছি মা। মা যেন কি আনতে বলেছিল? এই যা, ভুলেই তো গেলাম। সামনেই তো পুকুর, মনে হয় মা আমাকে মাছ ধরতে পাঠিয়েছিল। যাই, মাছ ধরি গে। লতাকে দেখলেন তো? এবার চলুন দেখে আসি মেজো মেয়ে কলা এবং সেজো মেয়ে আলুকে। ওই যে দূরে দেখুন, কলা মাটি খুঁড়ছে। ধুর, মাটি খুঁড়তে খুঁড়তে কত বড় গর্ত করে ফেললাম, কিন্তু এখনো তো জল পেলাম না। এ কি করছিস রে এখানে? মাটি খুঁড়ছিস কেন? তোর মনে নেই মা একবার বলেছিল মাটির নিচে নাকি জল খুব ঠান্ডা? হ্যাঁ বলেছিল তো। মা তো কত কাজ করে বাড়ি ফিরলো, তাই ভাবলাম ঠান্ডা জল খেতে দেবো, যা গরম পড়েছে না। আরে তাই নাকি? তা বেশ, চল তো চল, আমিও তোর সাথে মাটি খুঁড়ি, মায়ের জন্য শিগগির জল নিয়ে যাই। কই বলিস? ঠিক আছে, চল চল মাটি খুঁড়ি। কি ব্যাপার, বুড়ির কেন মাথায় হাত? এবার বুঝলেন তো? এই তো সবে 3 মেয়েকে দেখলেন, এর পরের দুজনকেও দেখুন। চলুন দেখে আসি ঝিঙে আর পটলকে। এই ঝিঙ্গে, তুই আমার বরকে নিবি না। স্যার, স্যার বলছি। খবরদার বলছি পটল, এটা আমার বর, এটা মা আমায় বানিয়ে দিয়েছিল, তাই এটা আমার। তোকে বানিয়ে দেয়নি, এটা মা আমাদের দুজনকে দিয়েছিল, বুঝলি? তাই তো, তবে এটা আমাদের দুজনেরই। হ্যাঁ, তবে এটা আমাদের দুজনেরই বর। তবে চল একসাথে ঘর ঘর খেলি। আচ্ছা চল। এই বর, তুমি সিংহের চেয়ে বেশি আমায় ভালোবাসবে, ঠিক আছে? কি বললি? বর তোকে আমার চেয়ে বেশি ভালোবাসবে? এই বর, বল, আমায় বেশি ভালোবাসবি নাকি? না আমায়, না আমায়, না আমায়। এই ছোট 2 মূর্তি সব সময় ঝগড়া লেগেই থাকে। একে তো সকলের চোখে ওরা বাজে দেখতে, বোকার হদ্দ, তার উপর বদমেজাজি আর ঝগড়াটে। বুড়িও সারাদিন মেয়েদের বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত। মেয়েরা দিন দিন বেড়ে উঠছে, এবার তাদের বিয়ে দিতে হবে, কিন্তু কিভাবে দেবে ওদের বিয়ে? চলুন সেটাই দেখে আসা যাক। কি হবে আমার, কি হবে আমার মেয়েদের? ওরা যে কোনো কথা শোনে না, কিভাবে দেব আমি ওদের বিয়ে? কে পছন্দ করবে ওদের? কুঁজো বুড়ি, ও কুঁজো বুড়ি,
কাঁদছো কেন? কি হয়েছে বুড়িমা, আমাদের বলো। হ্যাঁ বুড়ি, আমরা তোমায় সাহায্য করব। বলো কি হয়েছে? আমার পাশ মেয়ে, এ গায়ের কেউ ওদের পছন্দ করে না। কেন কেন ওদের পছন্দ করে না কেন? সকলেই সুন্দর মেয়েদের ভালোবাসে, দেখতে যারা একটু খারাপ তাদের কেউ ভালোবাসে না। আমার মেয়েরা মোটা আর কালো, তাই ওদের কেউ পছন্দ করে না। ওদের মেজাজও খুব ভয়ানক। এই রকম থাকলে তো আমি ওদের বিয়েও দিতে পারবো না। এ তো ভারী দুশ্চিন্তার কথা। আমরা তোমায় সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা করব সাহায্য। কিন্তু কিভাবে? আমি হলাম বুদ্ধি ফলের গাছ। আমার গাছের ফল রোজ খেলে মাথায় বুদ্ধি হয়, সকলের মেজাজ ভালো থাকে, অনেকটা বাদামের মতো। আমার ফল রোজ ছিঁড়ে সকাল বেলায় খালি পেটে তোমার মেয়েদের খাওয়াবে, দেখবে ওরাও শান্ত আর বুদ্ধিমতী হয়ে গেছে। এখানে রোজ সকালে তোমার মেয়েদের নিয়ে আসবে। ওরা আসলেই মাটি চলতে শুরু করবে, ওরাও তাল মিলিয়ে দৌড়াতে থাকবে পড়ে যাওয়ার ভয়ে। রোজ এইভাবে দৌড়ালে ওদের শরীরও ঠিক হয়ে যাবে। আমি হলাম সুন্দরী ফুল, আমার থেকে ওরা পাবে সুন্দর রূপ আর লাবণ্য। ওরা হয়ে উঠবে অন্যদের মতো। দরকার শুধু একটি যত্নের, একটু যত্ন আর জল পেলে যেমন মরা গাছও বেঁচে ওঠে, ঠিক তেমনি একটু যত্ন আর পরিশ্রমে তোমার মেয়েরাও সুন্দর হয়ে উঠবে। শুধু তোমার মেয়েরা নয়, পৃথিবীর সব কিছুই ভালো আর সুন্দর করা যায় শুধু একটু যত্ন করে। রোজ আমার পাপড়ি বেটে ওদের মুখে লাগিয়ে দেবে। তোমরা আমায় বাঁচালে বন্ধুরা, তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তবে কাল থেকেই শুরু করে দাও তোমার মেয়েদের পেছনে পরিশ্রম। বুড়ি বাড়ি গিয়ে তার 5 মেয়েকে নিয়ে আলোচনায় বসে। শোনো তোমরা, কাল থেকে আগামী 3 মাস তোমাদের 3টে কাজ করতে হবে রোজ। কি কাজ মা? আমি এক বিশেষ ফল আনবো, যেটা সকালে খালি পেটে খেতে হবে। আমি যেখানে যেতে বলবো সেখানে রোজ যেতে হবে। কিছু ফুলের পাপড়ি আনবো, সেটা বেটে রোজ মুখে শরীরে লাগাতে হবে। কিন্তু মা, তাতে কি হবে? সেটা 3 মাস পরই দেখতে পাবে। আচ্ছা মা, তাই হবে। সকালবেলায় বুড়ি মেয়েদেরকে সেই গাছের ফল খেতে দিল 2টো করে। এই নাও, সবাই 2 রঙের 2টো করে ফল নাও। ছি, ফল দুটো খুব তেতো। হোক তো, তাও 3 মাস রোজ এটাই খেতে হবে। তবে কি আর করা? খাওয়া হয়ে গেলে চলো আমার সাথে। কোথায় মা? পুরনো বাগানে। আচ্ছা মা। এ কি মাটি চলছে? দৌড়া সবাই, এ কি ভুতুরে কাণ্ড! এ কি, মাটি আবার চলছে কেমন করে? একই জায়গায় তো দৌড়ে যাচ্ছি। ও মা, বাঁচাও! না, তোদের এখন বাঁচানোর সময় নয়। কিছু সময় এভাবেই দৌড়া, এভাবে টানা 3 মাস। হ্যাঁ, এই ফুল বাটা শরীরে মাখ,
3 মাস মাখবি। আচ্ছা মা, এই নে সবাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 3 মাস চলে গেল। সেই 5 মেয়েকে দেখলে এখন চেনাই যায় না। কি সুন্দর রূপ, কি সুন্দর দেখতে, আর কি তীক্ষ্ণ বুদ্ধি। পাশের গাঁয়ের 5 ছেলের মা মালা একদিন বুড়ির বাড়ি এলো। ও কুজো বুড়ি, বাড়ি আসো গো। আসুন আসুন, আমি আপনার জন্য পানি আনছি আর মাকেও ডেকে দিচ্ছি। ও মা, এত সুন্দর আর বুদ্ধিমতী মেয়ে, কে তুমি মা? আমি লতা, আমায় চিনতে পারছেন না? ও মা, লতা নাকি? যে মেয়েকে বলে বলে 3 বার না পাঠালে পানি আনতে বলেছে তো? কি অপরূপ দেখাচ্ছে তোমায়। কি গো মালা, এতদিন পরছে? এই 5 জন বুঝি তোমার মেয়ে দিদি? কি সুন্দর! যদি তুমি চাও, এই 5 জনকে আমার 5 ছেলের বউ করে নিতে চাই। ও মা, এ তো খুশির কথা। তোমরা বনিদি বংশ, বেশ বড় মানুষ। আমার 5 মেয়ের তবে যে বেশ ভালো কপাল গো। এই তোরা মিষ্টি আন, মালাকে মিষ্টি মুখ করাই। কি বুঝলে? নিজের যত্ন নাও। এবার তুই স্বর্গে যা। মৃত্যুর আগে তো শান্তি পাসনি, এবার মৃত্যুর পরে শান্তি খোঁজ। তোকে দিয়ে আমি 11টা মানুষকে হত্যা করেছি। তারা সবাই আমার কাছে স্বর্গে যাবার রাস্তা খুঁজতে এসেছিল। আমাকে এখনো 18টা মানুষকে হত্যা করতে হবে, তাহলেই আমি আরো শক্তিশালী হয়ে উঠব। উনি সেই যে গেল, আজ 2 দিন হয়ে গেল, অথচ বাড়িতে এলো না। কোথায় গেল লোকটা? মা, ও মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। কি হয়েছে আনিকা ভাবি, তুমি কাঁদছো কেন? আর বলো না রজনী ভাবি, আমার স্বামী আজ 2 দিন হয়ে গেল রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর ফেরেনি। আমি ঝগড়া করে চলে এসেছি আনিকা ভাবি। এমন একটা স্বামী পেয়েছি যে সারাটা দিন আমাকে মারে, আজ যেদিকে 2 চোখ যায় সেদিকেই চলে যাব। হ্যাঁ, এমন করে বলো না ভাবি, তোমার তো 2টো বাচ্চা আছে, তাদের কি হবে? আচ্ছা আনিকা ভাবি, আমি চলে যাচ্ছি, তুমি কান্নাকাটি করো না। দেখবে অনেক ভাই ঠিকই চলে আসবে। আমার চিন্তা কেউ করে না, আমিও করব না কারো চিন্তা। আমি যদি একটু স্বর্গে যাবার রাস্তা পেতাম, তাহলে সেখানেই চলে যেতাম। হ্যাঁ তোমার, আমার আর সহ্য হচ্ছে না। তুমি স্বর্গে যাবার রাস্তা খুঁজছো, আমি তোমাকে তোমার পথ দেখিয়ে দিচ্ছি। কি বলছেন আপনি এসব? স্বর্গে আবার যাওয়া যায় নাকি? কে বললো যাওয়া যায় না? আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরো একটা হত্যা করা শেষ, আর 17টা হত্যা করতে হবে। ভাবছি আমি গ্রামে যাব, তাহলে আমার শয়তানি শক্তি অধিকারী হতে বেশি সময় লাগবে না। আমি তো গ্রামে চলে এসেছি। আজ থেকে আমি বড় আম গাছটার নিচে বসবো সাধু সেজে। এই ছেলে মেয়েদের জন্য একটু শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে একটু যদি শান্তি থাকতে পারতাম। এদের জন্য কোথায় যেয়ে যে শান্তি পাবো, কিছুই তো ভালো লাগছে না আমার। যদি স্বর্গে যাবার রাস্তাটা একটু খুঁজে পেতাম। তুমি কি খুঁজছো মেয়ে? আর বলবেন না, আমার 2টো বজ্জাত ছেলে মেয়ে আছে, আমাকে জ্বালিয়ে মারছে। এদের কাছ থেকে যদি একটু শান্তি পেতাম, মনে হচ্ছে স্বর্গে চলে যাই, তাহলে এদের হাত থেকে রক্ষা পাবো। আমি তোমাকে শান্তি পাইয়ে দেব, তুমি আমার সাথে আসো। তোমার ছেলে মেয়ে তোমাকে আর জ্বালাবে না।
সত্যি বলছেন বাবা আপনি? আচ্ছা চলুন, কোথায় যেতে হবে আমাকে? আমার পিছু পিছু আসো মেয়ে, কোনো কথা বলবে না। আমি বেশি কথা পছন্দ করি না। বাবা, এটা তো একটা জঙ্গল, এটা আমাকে কোথায় নিয়ে এলেন? এখান থেকেই তো তুমি স্বর্গে যাবে মেয়ে, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, এটাই তো স্বর্গে যাওয়ার রাস্তা, আর সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রহিম ভাই, শুনছো? এই গ্রামে এসব কি হচ্ছে বলো তো? গ্রামে তো চারিদিকে কান্নাকাটি করছে সবাই, একে একে সব মানুষ উধাও হয়ে যাচ্ছে। এখন তো আমাদের ভয় করছে রহিম ভাই। কি বলছো আনোয়ার ভাই? এই গ্রামের মানুষগুলো কোথায় যাচ্ছে উধাও হয়ে? হ্যাঁ, তোমরা এখানে কি বলা বলি করছো চাচা? কি আর বলবো বাবা, আমরা গ্রামের মানুষের উধাও হয়ে যাবার কথা বলছি। একে একে অনেক মানুষ কোথায় যে চলে গেল বুঝতে পারছি না তো। এটা কেমন একটা রহস্যময় লাগছে না? সত্যি বলছো তোমরা চাচা, সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। কাল থেকে আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না। জানি না আমার বাবা সবার মতো উধাও হয়ে গেছে কিনা। আচ্ছা আপনারা থাকেন, আমি গেলাম। হ্যাঁ বাবা, বাবা কোথায় তুমি? মা খুব কান্নাকাটি করছে, কোথায় খুঁজবো আমি তোমাকে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আমার বাবাকে খুঁজতেছি, কাল থেকে বাবা বাড়িতে আসেনি। আমিও আমার বাবাকে হারিয়েছি আজ থেকে 3 মাস আগে। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমরা এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করছি। কে আপনি? আমি হলাম পরীদের রানী। এইবার আমাকে তোমাদের দুঃখের কথা বলো। তুমি পরিরানী? তাহলে তো তুমি জানো আমাদের বাবা কোথায় আছে। বলো না পরিরানী, আমাদের বাবাকে খুঁজে দাও না, বাবাকে যে খুঁজে পাচ্ছি না। হে পরিরানী, শান্তি ঠিক কথা বলেছে। আমাদের গ্রামের অনেকে এইভাবে উধাও হয়ে যাচ্ছে, তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখছি তোমাদের বাবা কোথায় আছে। তুমি ভেঙে পড়বে না, নিজেকে শক্ত রাখবে, কারণ তোমার বাবা আর নেই, মারা গেছে। কি বলছো পরিরানী? তোমরা কাঁদবে না, তোমাদের দুজনকে শক্ত হতে হবে। তোমাদেরকে মানুষ মারা যাবার হাত থেকে বাঁচাতে হবে। ঠিক বুঝতে পারলাম না পরিরানী। শোনো, এক শয়তান জাদুকর আছে যে নিজের শয়তানি শক্তি অর্জনের জন্য সবাইকে মেরে ফেলছে। যারা স্বর্গে যাবার রাস্তা খোঁজে তাদেরকেই এই জাদুকর মেরে ফেলে। কি বলছো কি তুমি পরিরানী? আমি ঠিক বলছি, আরো মানুষ মারা থেকে তোমাদের দুজনকে বাঁচাতে হবে। আমরা ওই জাদুকরের সাথে কিভাবে লড়াই করব? আমি তোমাদের দুজনকে জাদু শক্তি দিচ্ছি। এই শক্তির সাহায্যে তোমরা ওই শয়তান জাদুকরকে মারতে পারবে। কেমন শক্তি পরিরানী? তোমরা বলতেই জাদুকরের গায়ে আগুন জ্বলবে, কারণ জাদুকর একমাত্র আগুনেই মরতে পারে। তাছাড়া ওই শয়তান জাদুকর কোনো কিছুর আঘাতেই মরবে না, আগুন ছাড়া। আমরা কোথায় পাবো এই জাদুকরকে? তোমাদের গ্রামে বড় আম গাছটার নিচে জাদুকর সাধু সেজে বসে আছে। আজ আমি তাহলে আসি। চলো শান্তি, আজ এই শয়তান জাদুকরকে আমরা ছাড়বো না, আমাদের বাবাকে মেরেছে। ঠিক বলেছেন আপনি, ওই জাদুকরকে আমাদের শেষ করতেই হবে, বাঁচাতে হবে আরো মানুষকে। সাধু বাবা, আপনি আমাকে একটা সাহায্য করবেন? কিসের সাহায্য চাইছো হে ছেলে তুমি? আমরা দুজন বিয়ে করতে চাই, আপনি কি আমাদের বিয়েটা দেবেন? ঠিক আছে, তোমরা এখানে বসো। আমাদের বাবা মা জানে না আমাদের বিয়ের কথা। সাধু বাবা,
আমরা দুজন অনেক খুশি আজ আমরা বিয়ে করব এটা ভেবে। মনে হচ্ছে যেন স্বর্গে যাবার রাস্তা খুঁজে পেতে যাচ্ছি। কি বলছো তোমরা? তোমরা স্বর্গের রাস্তার কথা বলছো? আচ্ছা, তোমরা দুজন আমার সাথে আসো, আমি তোমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছি। সত্যি বলছেন সাধু বাবা? আচ্ছা চলেন। এটা তোরা কি করলি? আমার গায়ে কেন আগুন জ্বালিয়ে দিলি? আমাকে দয়া করে বাঁচা, মরে গেলাম আমি, বাঁচা, আমাকে বাঁচা। শয়তান জাদুকর, তুই স্বর্গে যাবার রাস্তা দেখিয়ে দিবি বলে অনেক মানুষকে হত্যা করেছিস। এবার তুই মর, এটা তোর মিথ্যে বলবার শাস্তি। তুই সবাইকে স্বর্গে যাবার লোভ দেখিয়েছিস। রাজ ঠিক বলেছে, শয়তান জাদুকর, এবার তুই তোর স্বর্গে যাবার রাস্তা খুঁজে নে। চলো রাজ, বাড়িতে চলো। আজকের পর থেকে গ্রামের আর কেউ উধাও হবে না, বলো? ঠিক বলেছো তুমি শান্তি, চলো আমরা বাড়ি যাই। এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা সোনার আংটি, কিন্তু এটা কার? যারই হোক না কেন, আমি যখন এটা পেয়েছি তখন এটা আমার। এটা আগে নিয়ে গিন্নিকে দেখাই, তারপর বাজারে বিক্রি করব। এটা গিন্নি দেখলে খুব খুশি হবে। যাই যাই, এটা বাড়ি নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই এখানে এসো, দেখে যাও আমি কি পেয়েছি। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? বলি, আজ কিছু পেয়েছো না খালি হাতে এসেছো? খালি হাতে আসলে যাও, যেখান থেকে পারো টাকা নিয়ে এসো। মাছ না পেলেও একটা দারুণ জিনিস পেয়েছি। এমন করছো মনে হয় সোনা নিয়ে এসেছো। বলছি বলছি, আগে ঘরে চলো। মাছ তো বেশি পাইনি, কিন্তু আমি রাস্তায় একটা আধ পোড়া আংটি পেয়েছি। এটার অর্ধেক অংশ পুড়ে গেলেও বাকি অংশ বিক্রি করে বেশ কিছু টাকা পাবো। উফ, কি আনন্দ, কি আনন্দ! আমার যে ভারী মজা লাগছে। অবশেষে কপাল ফিরল মনে হয়। তাই এটা কবে বিক্রি করবে, আজ না কাল? আজ নয়, আজ নয়, কাল বিক্রি করব। আজ সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় সোনার দোকান বন্ধ হয়ে গেছে। আজ থাক, কাল সকালে গিয়ে বিক্রি করে আসবো ক্ষণ। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, আমাকে খেতে দাও। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ওঠো, ঘর বাড়ি সব ভেঙে গেল। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় এলো কিভাবে? ওগো, কিছু করো, সব যে ভেঙে গেল। তোমরা অনেক লোভী, তোমরা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছো। এটা কার আংটি তুমি এটা না খুঁজেই এটা বিক্রি করতে চেয়েছো। এই আংটি কারো শেষ সম্বলও হতে পারত, কিংবা কোনো মানুষের কাজের বস্তু। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনি গরিব। আমাদের ঘর বাড়ি ভেঙে দিও না, আংটি দিও না। আমাদের ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। সকালবেলা হাঁটতে মজাই আলাদা। এখন থেকে রোজ সকালে হাঁটতে আসবো। হ্যাঁ, ইয়া, মরে গেলাম। ও পায়ের নিচে আবার কাটা ফুটলো কিভাবে? আরে এটা কি? দেখো তো, হাত পড়া আংটি বলে মনে হচ্ছে। দেখি তো আংটিটা। এই ধরুন মোড়ল মশাই, দেখুন তো আপনার কিনা। এ তো দেখি সোনার আংটি। না, এটাকে তো ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার এই অনেক দিন আগের আংটি। হ্যাঁ, একদিন এটা হারিয়ে গিয়েছিল। আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ,
তোমরা আজ তোমাদের বাড়িতে যাও, বুঝলে? ও এটা বুঝে আপনার? তা বেশ বেশ। গিন্নি, এই, ঘরে চলো, আমি একটা আংটি পেয়েছি। সবাইকে বলেছি, অনেক দিন আগে হারিয়ে গেছে। তুমি তো অনেক দিন ধরে বলছিলে একটা আংটি বানিয়ে দিতে, তাই এটা নিয়ে এলাম, বুঝলে না? এতে আমার লকারের টাকাও পুরলো না, আর তোমার আংটিটাও হয়ে গেল। শুধু অর্ধেকটা একটু পোড়া, তবে ও কিছু না, আমি এটা সারিয়ে নেব। হ্যাঁ, বেশ করেছো আংটিটা এনে। আমি কালকে সোনার দোকানে যাব তোমার সাথে। আংটিটা বেশ দামি মনে হচ্ছে। এই আংটিটা ভেঙে নতুন আংটি গড়াতেও তো পারবো। কাল কেন? ওরে বাবা, শুভ কাজে দেরি কেন? আজই বানাতে দিয়ে আসি। না, আজ আমার শরীর তেমন ভালো লাগছে না। কালই বানাতে দিয়ে আসবো। তা বলছো যখন, তাই হোক। লকারে রেখে দাও, সাবধানে। হ্যাঁ, ওগো, তাড়াতাড়ি ওঠো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় এলো কিভাবে? সব যে তোলপাড় হয়ে যাচ্ছে। তা বলি, ওঠো ওঠো তাড়াতাড়ি। কি হলো, উঠছো না কেন? ওঠো ওঠো। তাই তো। আমাদের ঘরে ঘূর্ণিঝড় কিভাবে এলো? হ্যাঁ, আমাদের ঘর বাড়ি যে ভেঙে গেল। তোমরা দুজনে অত্যন্ত লোভী। তুমি গ্রামের মোড়ল হওয়া সত্ত্বেও আংটিটা কার সেটা জানতে চাও না। তোমার কাছে এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি এত লোভী। সকলের মঙ্গল না দেখে তুমি নিজের স্বার্থ দেখছো। ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও। এরকম আর কখনো হবে না। থামাও এ ঝড়। আমাদের ক্ষমা করে দাও আংটি। আমি আবার ভুল বুঝতে পেরেছি, এবারের মতো ক্ষমা করে দাও। না, তোমরা যে ভুল করেছো তা ক্ষমা করবার যোগ্য না। আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। তোমরা অসৎ ব্যক্তি। আমি তোমাদের পরীক্ষা করেছি। আমি তোমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়ে যাব। তোমাদের সাথে এটাই হওয়া উচিত। এটা কি? এটা দেখে তো কারো ব্যবহার করা আংটি বলে মনে হচ্ছে, কিন্তু এই আংটির দেখছি অর্ধেক অংশ পোড়া। আহারে, কোন বেচারার আংটিটা এভাবে হারালো কে জানে। এটা কার, কাউকে জিজ্ঞাসা করব নাকি মোড়ল মশাইকে দিয়ে দেবো বুঝতে পারছি না। আমি বরং কয়েকজনকে জিজ্ঞাসাই করি। এই যে শুনছেন, একটা আংটি পাওয়া গেছে। এই আংটিটি কি আপনার? কই দেখি আংটিটা। না না, দেখানো যাবে না। যদি এটা তোমার না হয় তাও তো তুমি এটা নিজের বলে নিয়ে নিতে পারো, তাই না? তোমার আংটি দেখতে কেমন ছিল সেটা যদি বলো। মানে না, মানে আমার আংটিটা ছিল একদম নতুন চকচকে আর অনেক সুন্দর। হ্যাঁ, আর আংটিটায় হিরে বসানো ছিল। না বাপু না, এ তোমার সেই আংটি নয়, এটা অন্য কারোর। তা দেখি একবার আংটিটা। এই দেখো। এটা মনে হচ্ছে কোনো রাজা মহারাজের আংটি। দেখো, আরো গ্রামবাসীকে জিজ্ঞাসা করে দেখো তাদের কিনা। ওই যে আরেকজন আসছে, তাকে জিজ্ঞাসা করে দেখো তার নাকি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখছি কার যে এটা। কি হয়েছে এখানে মাস্টার মশাই? আমি একটা কিছু খুঁজে পেয়েছি, এখানেই পড়েছিল। তা আপনার কি কিছু হারিয়েছে? এই সুযোগ, কিছু একটা হাতিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমারই তো। ইস, কত সময় ধরে খুঁজছি। দিন দিন আমার দিন। না না, দিন দিন বললেই তো দেওয়া যায় না। কি হারিয়েছে সেটা আগে বলুন, আর আমি যা পেয়েছি সেটাই আপনার কিনা তাও তো যাচাই করতে হবে, তাই না? আসলে আমার তো হারিয়েছে। কি আর হবে টাকা ছাড়া। যাক, টাকা
তাই বলে দিই। টাকা হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টাকাই হারিয়েছে। না না, এটা টাকা নয়, অন্য কিছু। ইস, ভুল করে ফেললাম। ধুর, টাকা নয় তো কি জিনিস দেখি? এই দেখুন, আংটি। ও, এই কথা। এটা মনে হয় স্বর্ণকারের হবে হয়তো। আমারও তাই মনে হচ্ছে। খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ, তাই করুন। আমি এখন যাই। হ্যাঁ, আমিও যাই সোনার দোকানে। আরে আরে শিক্ষক বাবু যে, আসুন আসুন, তা কি বানাবেন? হ্যাঁ, এখন সোনার দাম একটু কমেছে। আমি কিছু কিনতে বা বানাতে আসিনি। আমি একটা আংটি পেয়েছি, দেখুন তো এটা আপনার কিনা। দেখি তো আংটিটা। এটা তো দেখছি আধপোড়া আংটি। না, এটা তো আমার না। আমি এমন আংটি বানাই না যা এমন পুড়ে বিদঘুটে হয়ে যায়। ও, তবে এটা আপনার নয়। থাক তবে আজ। আমি এবার তাহলে আসি। যাই, এবার মোড়ল মশাইয়ের বাড়ি যাই, তাকে জিজ্ঞাসা করে দেখি এটা তার কিনা। থামো বৎস, আমি তোমায় পরীক্ষা করছিলাম। আমি জানি তুমি অনেক সৎ। কে 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 কথা বলছে? আমি পুড়ে যাওয়া আংটি। তুমি অনেক সৎ ব্যক্তি, তোমার মনে কোনো লোভ নেই। প্রথমে আমাকে একজন জেলে পায়, সে লোভী ছিল, তাই আমি তাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছি। পরে আমাকে মোড়ল পায়, সেও লোভী থাকার কারণে আমি তার বাড়িও ভেঙে দিয়েছি। অবশেষে সৎ কাউকে পেলাম। বলো, তুমি কি চাও আমার কাছে, আমি তাই দেব। যদি সত্যি কিছু দিতে হয়, তবে তুমি যাদের বাড়ি ঘর ভেঙেছ তাদের বাড়ি ঘর ভালো করে দাও। তারা কত কষ্ট করে তাদের সবকিছু করেছে, আমি আর কিছু চাই না। তুমি সত্যি শুধু সৎই নও, তুমি দয়ালুও বটে এবং ভালো মানুষ। কিন্তু আমি তোমায় কিছু উপহার দিতে চাই। না না আন্টি, আমার কোনো লোভ নেই। আমি অনেক খুশি হয়েছি যে তুমি সেই সব লোকেদের মঙ্গল করেছো এটা শুনে। তুমি সত্যি অনেক ভালো গো। তোমার মতো নিঃস্বার্থ মানুষ যদি পৃথিবীতে সবাই হতো, তবে হয়তো কারোরই কোনো দুঃখই থাকতো না। আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তবে আমি নিজে থেকেই তোমায় কিছু দিচ্ছি। তুমি আরেকটি আংটি নাও। এই আংটিটা সোনার। তুমি এই আংটির কাছে যখন যা চাইবে তাই পাবে। আমি জানি তুমি এই আংটি নিয়ে সকলের মঙ্গল করবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ আন্টি, আমি খুব খুশি হয়েছি। আমি তো খুব গরিব, তাই দুঃখী মানুষদের সাহায্য করবার সামর্থ্য আমার সবসময় হতো না। তুমি দেখো, এবার আমি এই আংটির মাধ্যমে সকলকে সমানভাবে সাহায্য করব। আমি জানি তো, তাই এই আংটির উত্তরাধিকার খুঁজতে আমায় এত পথ ঘুরতে হলো। আর এটা ভেবে খুশি লাগছে যে আমি এর সঠিক উত্তরাধিকার পেয়েছি। এবার আমি যাই, আর এরকম সৎ, ভালো এবং দয়ালু থেকো সারা জীবন। আমি ভালো থাকবো আন্টি, তুমিও ভালো থেকো। বলাই বলাই মরে গেলাম রে। বাসা আমাকে, বাসা, মরে গেলাম। এইটা কি রে কানাই? এটা তো একটা হাত মনে হচ্ছে। কি বলছিস? হাত? কিসের হাত? চল তো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিস কানাই। আয় আয় আয়। এ কি দেখছি রে বলাই? এটা তো একটা পাথরের মূর্তি। তাই তো দেখছি। চল তো পুরোপুরি উঠিয়ে দেখি। হ্যাঁ চল। খোঁড় খোঁড়, মাটিটা ভালো করে খোঁড়। কানাই রে, এ তো দেখছি ঠাকুমার গল্পের সেই মূর্তিটা, সেই নীল পাথরের মূর্তি। আরে আমার তো কপাল খুলে গেল। এ তো দেখছি একটা মূর্তি, নীল পাথরের মূর্তি। এই মূর্তি আমার কাছে থাকলে আমার আর চুরি করা লাগবে না। যাই যাই,
এখন এই মূর্তিটা নিয়ে বাড়িতে যাই। শোন না রে কানাই, আজকের দিনটা কিন্তু অনেক ভালো। দেখ চারদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখ দেখ দেখ। হ্যাঁ রে বলাই, ঠিকই বলেছিস। এরকম দিন যদি প্রতিদিন হতো তাহলে অনেক ভালো হতো। এই কানাই, বাঁদর ছেলে একটা, বলি সারাদিন এইভাবে ঘুরে বেড়ালে হবে? কোনো কাজ বাজ করতে পারিস নাকি? মা, তুমি সব সময় এত কাজ কাজ করো কেন বলো তো? এই বয়সে তো ঘুরে বেড়ানোর সময়, এখন এত কাজ কাজ করো না তো। ও কাকিমা, সব সময় কি কাজ কাজ করতে ভালো লাগে বলো তো? তুই আর কথা বলিস নে, তোর জন্যই আমার ছেলেটা এইরকম বাঁদর হয়েছে। মা, তুমি বলাইকে কেন এইভাবে কথা শোনাচ্ছ? ও তো আমার ভালো বন্ধু। তুমি এখন যাও তো, যাও। ভালো বন্ধু? আমি বাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাড়িতে আয় বলছি, না হলে আজকে তোর কপালে ভাত জুটবে না, এই বলে দিলুম। না রে বলাই, মার কথা আর শুনতে ভালো লাগে না রে। তুই থাক রে বলাই, আমি এখন আসি। কাল বিকালে আবার দেখা করবক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে যা, না হলে কাকিমা আরো বকবে। হ্যাঁ যাই যাই, তুইও বাড়িতে যা। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় তুমি? কি রে বলাই, ডাকছিস কেন? ও ঠাকুমা, অনেক খিদে পেয়েছে গো, কিছু খেতে দাও তো দেখি। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কই গো ঠাকুমা, দাও। এই নে দাদু ভাই, খেয়ে নে। বলাই, এই বলাই, ঘুমিয়ে পড়েছিস নাকি বলাই? কি রে কানাই, এত রাতে তুই আমাদের বাড়িতে? কোনো দরকার আছে নাকি রে কানাই? না রে বলাই, কোনো দরকার নেই। বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে আসলাম। কি বলছিস? ঠাকুমার কাছ থেকে গল্প শুনবি? তাহলে তো ভালোই হবে। আয় আয়, ঘরের ভিতরে আয়। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো দেখো, কানাই এসেছে তোমার কাছ থেকে গল্প শুনতে। তাই নাকি রে কানাই, আমার কাছ থেকে গল্প শুনতে আইছিস? আয় আয়, বস এখানে। তা তোরা কি গল্প শুনবি রে কানাই, বল দিকি। ও ঠাকুমা, তোমাদের সময়কার গল্প বলো না গো ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা, তোমাদের সময়কার গল্প বলো। শোন তাহলে, আমাদের গ্রামের একজন জমিদার ছিল। সেই জমিদারের দাদার একটা নীল পাথরের মূর্তি ছিল। গিন্নি, বলি ও গিন্নি, রান্না কি হয়েছে? আমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে। বলি, আমার কি আর কোনো কাজ বাজ নেই নাকি? হ্যাঁ যাই, বলি এত তাড়াহুড়ো কিসের শুনি? আমার তো আরো কাজ আছে নাকি? বলি কিছু কাজের লোকও তো রাখতে পারো। কি বলছো? কাজের লোক রাখবে?
আমি এত টাকা খরচ করতে পারবো? ও কর্তা বাবু, আমায় যে কাজগুলো করতে বলেছিলেন সেই কাজগুলো হয়ে গেছে। এখন আপনার জন্য সবাই বসে আছে, আপনি চলেন তাড়াতাড়ি। তাই নাকি রে? সব ঠিকঠাক করেছিস তো? কোনো কিছুর যেন কমতি না থাকে। দাদা মশাইয়ের মূর্তিকে আজ আমাদের গ্রামে স্থাপন করতে হবে। হ্যাঁ, কোনো ভুল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সবই ঠিকঠাক করেছি, গেলেই দেখতে পাবেন। কি হলো রে হরিশ, মনে মনে কি ভাবছিস? চল চল, তাড়াতাড়ি চল, সময় চলে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। কি গো জমিদার মশাই, সময় তো চলে যাচ্ছে, এত দেরি করে আসলেন যে? আপনি তাড়াতাড়ি শুরু করে দিন ঠাকুর মশাই, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, আমি শুরু করছি। না না, এ ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। হ্যাঁ, আমি এই মূর্তি প্রতিষ্ঠান করতে পারবো না। মরবি মরবি, গ্রামের সবাইকে মরতে হবে। এই তো হয়েছে, আমার কাজ হয়েছে। আমি এখন এখান থেকে পালাই। কি হয়েছে ঠাকুর মশাই, কি হয়েছে? আপনি এমন কথা কেন বলছেন? আমার আয়োজনে কি কোনো কমতি হয়েছে? তুই জানিস না, ওর দাদা মশাই পান্তা খেত না, তুই তারপরেও এখানে পান্তা এনেছিস। মরবি, তোরা মরবি। এবার কি হবে? হরিশ, এই হরিশ, পালিয়েছে পালিয়েছে, হরিশের বাচ্চা পালিয়েছে। এবার কি হবে? এবার তো আমরা সবাই মারা যাব। এটা কি হলো জমিদার মশাই? কালো মেঘ যে একেবারে অন্ধকার হয়ে গেল, তাহলে কি এবার আমরা সবাই মারা যাব? হায় 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 হায়। যাও যাও, তোমরা সবাই ঘরে যাও, এখানে থেকো না, যাও। হায় হায়, এবার কি হবে? দাদা মশাইয়ের মূর্তি তো মাটির নিচে চলে গেল, এবার তো আমাদের জমিদার বংশ শেষ হয়ে যাবে। হায় হায় বিধাতা, হে আমার কি হয়ে গেল? গ্রামের সবাই এক এক করে মরে যাচ্ছে, আমার গিন্নি, ছেলে দুজন সবাই তো মরে গেল, এবার আমার পালা। আমাকে কেউ একটু জল দিবে? কেউ কি আসো? একটু জল দাও না গো, জল জল। এই হলো আমাদের সময়ের গল্প, বুঝলি তো দাদু ভাইরা? ঠাকুমা, এখনো কি সেই নীল পাথরের মূর্তি আছে? কি জানি, হয়তো আছে, সে তো অনেক আগের কথা। আচ্ছা, যা যা দেখি, অনেক তো গল্প শুনলি, এবার ঘুমিয়ে পড়, যা যা। হ্যাঁ হ্যাঁ, যাই। বলাই, থাক রে, কাল সকালে দেখা হবে। হ্যাঁ, যা যা, এখন একটু ঘুমাই, সকালে আবার উঠতে হবে। কানাই, এই কানাই, বাড়িতে আসিস? কানাই, কি রে বলাই, এত সকাল সকাল এইভাবে ডাকছিস কেন? কাঠ কাটতে যাবি না? অনেক বেলা হয়ে গেল তো, এই কাঠ কেটে আবার বাজারে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, দাঁড়া দাঁড়া, আমি ঘর থেকে কুড়ালটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা।
চল রে বলাই চল। কানাই রে, আজ তো তেমন কাটবার মতো কিছু গাছ দেখতে পাচ্ছি না। কোন গাছটা কাটবো সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো দেখছি, চল তো আর একটু ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ তাই চল। বলাই দেখ রে, বাপ্পা বাঘ! এবার আমাদের কি হবে রে বলাই? হে কানাই রে, পালা পালা পালা! বলাই বলাই মরে গেলাম রে, বাসা আমাকে বাসা, মরে গেলাম। এইটা কি রে কানাই? এটা তো একটা হাত মনে হচ্ছে। কি বলছিস? হাত? কিসের হাত? চল তো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেখি। হ্যাঁ ঠিকই বলেছিস কানাই, আয় আয় আয়। এ কি দেখছি রে বলাই? এটা তো একটা পাথরের মূর্তি। তাই তো দেখছি, চল তো পুরোপুরি উঠিয়ে দেখি। হ্যাঁ চল, খোঁড় খোঁড়, মাটিটা ভালো করে খোঁড়। কানাই রে, এ তো দেখছি ঠাকুমার গল্পের সেই মূর্তিটা, সেই নীল পাথরের মূর্তি। হ্যাঁ রে বলাই, তাই তো দেখছি, কিন্তু এই নীল পাথরের মূর্তিটা এখানে কি করে এলো? অত সব জানি না, চল এটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ চল, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কি করব? আগে নিয়ে তো যাই, তারপর দেখা যাবে। ধর ধর। ঠিক আছে ধর। ঠাকুমা, ও ঠাকুমা, দেখে যাও আমরা কি এনেছি। কি হয়েছে রে? কি এনেছিস দেখি? এই দেখো গো ঠাকুমা, মূর্তি, এ তোমার বলা সেই নীল পাথরের মূর্তি। হ্যাঁ রে, দেখি দেখি। উমা, তাই তো দেখছি। তোরা এই মূর্তি কোথায় পেলি রে? ওই জঙ্গলে গো ঠাকুমা, মাটির নিচে পড়েছিল। বলাই, কানাই, যা যা, গ্রামের সবাইকে ডেকে নিয়ে আয়। এই মূর্তিকে আমাদের গ্রামে প্রতিষ্ঠান করতে হবে। হ্যাঁ ঠাকুমা, এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে গো ঠাকুমা? আমাদেরকে ডাকলে কেন? দেখো দেখো তোমরা, নীল পাথরের মূর্তি। এই মূর্তি প্রতিষ্ঠানে ভুল হয়েছিল বলে এক সময় আমাদের গ্রাম শেষ হয়ে গিয়েছিল। আজ সেই নীল পাথরের মূর্তি আবার আমাদের গ্রামে ফিরে এসেছে। অনেক বছরের সাধনার কাজ আজ পূর্ণ হলো, শুধু এই বলাই আর কানাইয়ের জন্য। জয় কানাই আর বলাইয়ের জয়! জয় হোক, কানাই আর বলাইয়ের জয় হোক!